বিরোধী যে জোট ইন্ডিয়া, সেই ইন্ডিয়া শরিক দলগুলোর আলোচনা হওয়ার আগেই এনডিএ জোটের শরিকদের নিয়ে সরকার গঠনের তৎপরতায় নামেন মোদি। কারণ এইবার বিজেপির হাতে একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জোট সঙ্গীরা। এই জোটে বিরোধীদের ভাঙন ধরানোর সুযোগ দেননি মোদি। সব মিলিয়ে জোট সঙ্গীদের নিয়ে বিজেপির এবারের যাত্রা কেমন হবে, ওই জায়গাটি নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। জনাব গৌতম লাহিড়ী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নরেন্দ্র মোদীর যে মন্ত্রিসভার তথ্য আপনারাও ভালো জানবেন, বলা হচ্ছে যে সেখানে 27 থেকে 30 জন সদস্য থাকতে পারেন, এমনটা ধারণা করা হচ্ছে, এবং যার প্রায় 3 ভাগের 1 ভাগই থাকবে এনডিএ জোটের সদস্য, সঙ্গে কয়েকজন প্রতিমন্ত্রীও থাকতে পারেন। সব মিলিয়ে আপনার অভিজ্ঞতা থেকে, পর্যবেক্ষণ থেকে একটু বলবেন কেমন হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভা? দেখুন, এর আগে দুবার নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিলেন। এই তৃতীয়বার তিনি নিঃসন্দেহে প্রধানমন্ত্রী হতে চলেছেন, এটা একটা রেকর্ড তো বটেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রথম তাকে তার 12 জন শরিক দলের সদস্যদের মন্ত্রী করতে হচ্ছে। কারণ এই সরকারের সংখ্যা গরিষ্ঠতা নির্ভর করবে এই শরিক দলের সহযোগিতার উপরে। আপনাকে সংখ্যাটা একটু সংশোধন করে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের কাছে খবর হচ্ছে 64 জন মন্ত্রিসভার সদস্য শপথ নিচ্ছে। 64 জন। আচ্ছা, জি। এবং সেই 64র মধ্যে 12টি শরিক দলের সদস্য আছেন। প্রতিটি রাজ্য থেকেই নেওয়া হয়েছে, প্রতিটি শরিক দল থেকেই নেওয়া হয়েছে। তবে একটু ছন্দপতন ঘটেছে শুরুতেই। সেটা হলো যে মহারাষ্ট্রের যে এনসিপি যে দল, সেই দলের একজন মন্ত্রীকে প্রতিমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি আগে ইউপিএ কংগ্রেস সরকারের আমলে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, তিনি সেই মন্ত্রীপদ প্রত্যাখ্যান করেছেন। ফলে আমি বলবো যে আশা করব যে যাত্রাপথ মসৃণ হবে। শুরুতেই একটু হোঁচট খেতে হয়েছে। শরিক দলের সঙ্গে সরকার গঠন করতে গেলে এই ধরনের হোঁচট মাঝে মাঝেই হয়তো থাকতে পারে, থাকবেও আর কি। বিশেষত বহু শরিক দল রয়েছে যাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির আদর্শগত কিছু অমিল আছে। তবে এগুলো চলার পথে কিভাবে নরেন্দ্র মোদী ম্যানেজ করবেন, অর্থাৎ আমি বলছিলাম যেটা, যে তার মুন্সিয়ানাটা এই ব্যাপারে দেখার বিষয়। অটল বিহারী বাজপেয়ী বিজেপি নেতা পেরেছিলেন 24টি দলকে সঙ্গে নিয়ে চলতে, এবং তাদের সমস্ত দাবি দেওয়া মেনে তিনি 6 বছর সরকার চালিয়েছেন। কংগ্রেসের মনমোহন সিংও 10 বছর চালিয়েছেন, সেটাও শরিক দলের সঙ্গে, সেটা সাফল্যের সঙ্গে 10 বছর চলেছে। ফলে এটা একটা আমাদের কাছে, ভারতীয়দের কাছে একটা নতুন একটা, আমি বলবো যে নতুন রাজনৈতিক একটি নতুন ঘটনাবলীর দিকে আমরা চোখ রাখবো। সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, তিনি কখনোই কোনো কোয়ালিশন সরকার চালাননি, না তিনি নিজ রাজ্যে গুজরাটে অথবা কেন্দ্রে তিনি কিভাবে সরকার করে, যদিও তিনি আশ্বস্ত করেছিলেন প্রথম দিনই যে তিনি কোয়ালিশন সরকারের, কোয়ালিশন ধর্ম যেটাকে বলা হয়, অর্থাৎ প্রত্যেকটি শরিক দলকে সমান ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে চলবে। সেটা এখন দেখা যায়, এখন দেখার বিষয় এটা। কয়েকটা পয়েন্ট যদি আপনার সামনে আনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শপথ অনুষ্ঠানে অংশ নিলেও সেখানে থাকছেন না সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে শপথ অনুষ্ঠানে তাকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি, আমন্ত্রিত হলেও তিনি নাকি যেতেন না। তো নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া দলের নেত্রী আমন্ত্রণ পাননি, মানে বিষয়টা এমন কিনা, মানে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, এটা ঘটনা যে ভারতীয় জনতা পার্টি তারা যে সরকার পরিচালনা করেন, সেক্ষেত্রে গত 10 বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বিরোধী দলের স্থান সেখানে প্রায় ছিলই না। এর আগেও প্রথমবারে যখন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করছিলেন 2014, তখন কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু এরা কেউ যোগ দেননি। হয়তো সেই ইতিহাস মনে রেখেই আবার ধরুন আমন্ত্রণ জানাবেন কাউকে আর তিনি ঘোষণা করবেন যে আমি বয়কট করছি। ফলে এই সুযোগটা হয়তো দিতে চাননি ভারতীয় জনতা পার্টি। বুঝতে পারছি। আরেকটি পয়েন্ট, মানে গত কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে মালদ্বীপের সাথে ভারতের সম্পর্কের একটা টানাপোড়েন চলছিল। তবু নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। শেখ হাসিনা আছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তবে শাহবাজ শরীফের শুভেচ্ছা বার্তা এখনো আসেনি। মানে পড়শিদের সাথে সম্পর্কে আসলে কি ইঙ্গিতটা আপনি দেখছেন?
দেখুন, ভারতের ক্ষেত্রে যে আপনি আমন্ত্রিত রাষ্ট্রের তালিকাগুলো যদি দেখেন, তাদের দুটি চিত্র, কূটনৈতিক দুটি নীতি প্রতিফলিত হয়। একটি হলো প্রতিবেশী প্রথম নীতি। অবশ্যই সার্ক দেশগুলোর মধ্যে পাকিস্তান, আফগানিস্তান আমন্ত্রিত নন। স্বাভাবিক, দুই দেশের সঙ্গে সম্পর্ক সেভাবে টানাপোড়েনের মধ্যে দিয়েই চলেছে। আর আফগানিস্তানকে তালিবান সরকারকে এখনো ভারত সরকার স্বীকৃতিও দেয়নি। পাকিস্তানের সঙ্গে তো সন্ত্রাসের কারণে সম্পর্ক তলানিতে, কিন্তু বাকি যে দেশগুলো নেপাল, ভুটান, যাদের নিয়ে ধরুন বিমস্টেক বলা হয়, কিন্তু বিমস্টেকের মধ্যে এখানে আজকে থাইল্যান্ড বা মায়ানমার হয়তো নেই, কিন্তু বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এই খুব গুরুত্বপূর্ণ যে এই কটি দেশ, তাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আসেনি, তিনিও রাতের বেলায় নৈশভোজের হাই টেবিলে থাকবেন। একই সঙ্গে কিন্তু আরো দুটি দেশকে আমন্ত্রণ করা হয়েছে, একটি হলো মরিশাস, একটি হলো সেসেলস। এটাকে ভারত সরকার মনে করে তাদের যে সাগর প্রকল্প, অর্থাৎ বঙ্গোপসাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরে একটা যোগসূত্র করিডোর তৈরি করা, যেটা ইরানের চাবারের সঙ্গে জি। করা হয়েছে, এমনকি আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে। কারণ এই যে কানেক্টিভিটি, এই সামুদ্রিক কানেক্টিভিটিটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। তার এই কূটনৈতিক আহ, যে তত্ত্ব বা আদর্শ, সেটা কিন্তু এই আমন্ত্রণের মধ্যে থেকে কিন্তু প্রতিফলিত হচ্ছে। বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসলে সময় দিয়েছেন এবং খুব